হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে, অর্থাৎ 16টি যে মহাজনপদ রয়েছে যেটাকে ষোড়শ মহাজনপদ বলা হয়, এই টপিকটা বা এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, তারপরে মূল আলোচনার বিষয়ে ফিরে আসছি। ঠিক আছে, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এটা ছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 টাকা। ঠিক আছে, কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটা 50% অফ রাখা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি 5টা সাবজেক্ট থেকে থাকে তোমাদের কোর্স ফি রয়েছে 599, এবং তোমাদের যদি 6টা সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এই ছিল কোর্স ফি, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই বলেছি আলোচনার বিষয় হচ্ছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, যে এই যে মহাজনপদ, এই মহাজনপদটা আসলে কি। তাহলে 16টি যে মহাজনপদ রয়েছে সেটা তো রয়েছে ঠিকই, কিন্তু আসলে এই যে মহাজনপদ রয়েছে, এই মহাজনপদ বিষয়টা বা এটার যে কনসেপ্টটা কি রয়েছে বলেছে দেখো, মহাজনপদ শব্দটির অর্থ হলো বিশাল বা বৃহৎ রাজ্য। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য মিলিয়ে একটা যে বিশাল রাজ্য হচ্ছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে মহাজনপদ। মহাজনপদ শব্দটির যদি অর্থের কথা বলি সেক্ষেত্রে হবে একটা বিশাল রাজ্য। ঠিক আছে, আচ্ছা, এখানে বলেছে দেখো মহা অর্থাৎ বলেছে বিশাল, এবং জনপদ অর্থাৎ মানুষের বসতি। ঠিক আছে, মানুষ যেখানে বসবাস করতো সেটাকেই বলা হচ্ছে কি জনপদ, এবং বিশাল যে জনপদ মানে জনপদগুলিকে নিয়ে কি হচ্ছে, এই বিশাল বিশাল মহাজনপদগুলি কিন্তু গড়ে উঠেছে, মহাজনপদটা কিন্তু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বৈদিক যুগের ছোট ছোট যে উপজাতিগুলি যেগুলোকে আর কি জন বলা হতো বা জন বলা হতো, কালক্রমে নিজেদের পরিধি বৃদ্ধি করে শক্তিশালী জনপদে কিন্তু পরিণত হয়। তাহলে বৈদিক যে যুগটা ছিল, সেই বৈদিক যুগের কি ছিল, এই যে ছোট ছোট যে উপজাতিগুলি ছিল, ঠিক আছে, সেগুলা কি করে নিজেদের একটা সময় পর নিজেদের যে পরিধি বৃদ্ধি করে এবং কি হয়, শক্তিশালী কিন্তু জনপদে পরিণত হয়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে লোহার বহুল ব্যবহারের ফলে কৃষি ও সামরিক ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটে থাকে। বলছে এই আর্থ সামাজিক উন্নতির ফলে ছোট ছোট রাজ্যগুলি মিলে কি হচ্ছে, 16টি শক্তিশালী মহাজনপদে কিন্তু গঠিত হয়, এবং এই সময়কালকে দ্বিতীয় নগরায়নের কিন্তু যুগও বলা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, একটা কিন্তু বিপুল পরিমাণে পরিবর্তন আসছে। এই যে ছোট ছোট উপজাতিগুলি কি করে নিজেদের পরিধি বৃদ্ধির জন্য কিন্তু যে শক্তিশালী জনপদ কিন্তু জনপদে আর কি পরিণত কিন্তু হয়, এবং পরবর্তীতে কি হচ্ছে, এই যে বিভিন্ন উন্নতির ফলে এই ছোট ছোট রাজ্যগুলি মিলে যখন কি হচ্ছে 16টি শক্তিশালী মহাজনপদে গঠিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে এই সময়কালটাকে দ্বিতীয় নগরায়নের কিন্তু যুগও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাই মূলত ছিল যে জনপদ, যে মহাজনপদের কনসেপ্টটা বা টপিকটা যেটা রয়েছে, কি বলতে কি বোঝানো হয়েছে সেটা। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট বলেছে প্রাচীন ভারতের এই 16টি শক্তিশালী রাজ্য সম্পর্কে প্রধানত বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ থেকে বিস্তারিতভাবে কিন্তু জানা গিয়ে থাকে। দেখো, কোনো একটা বিষয় আলোচনা করছি, ইতিহাসের মধ্যে এই উপাদান বিষয়টা কিন্তু থাকবে, ইতিহাস যেখানে উপাদানটাও কিন্তু সেখানে। অর্থাৎ কি হচ্ছে, এই যে ষোড়শ মহাজনপদ, 16টি মহাজনপদ বা মহাজনপদ, এই যে বিষয়টা, এটা নিয়ে আমরা কোথা থেকে জানতে পারছি, এমনি এমনি তো জানতে পারবো না, কোনো না কোনো উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানতে পারছি। তো কোথা থেকে জানতে পারছি, মূলত কি হচ্ছে, এই যে বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ যে রয়েছে সেখান থেকে কি হচ্ছে এই 16টি শক্তিশালী রাজ্যের সম্পর্কে আমরা কিন্তু বিস্তৃতভাবে বা বিশদভাবে কিন্তু জানতে পারছি। আচ্ছা, বৌদ্ধ গ্রন্থের মধ্যে কি রয়েছে, অঙ্গুত্তর নিকায় এবং দীঘ নিকায় নামক বৌদ্ধ গ্রন্থে 16টি মহাজনপদের সুস্পষ্ট উল্লেখ ও তালিকা রয়েছে। তেমনি জৈন গ্রন্থের মধ্যে কি রয়েছে, জৈন গ্রন্থের মধ্যে রয়েছে ভগবতী সূত্র নামক গ্রন্থেও এই মহাজনপদগুলির কিন্তু নামটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে এছাড়াও হিন্দু মহাকাব্য, তার মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণে কিছু কিছু মহাজনপদের নাম ও বিবরণটা কিন্তু পাওয়া মানে আর কি আলোচনা করা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, এই যে মহাজনপদ, ষোড়শ মহাজনপদ বা মহাজনপদ সম্পর্কে আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারি, বিভিন্ন বৌদ্ধ ও
জৈন গ্রন্থ, তার সাথে সাথে কি হচ্ছে যে বিভিন্ন পুরাণগুলি রয়েছে সেটার উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা এই জনপদ বা মহাজনপদ যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু জানতে পারছি। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো যে শাসন ব্যবস্থার প্রকৃতি। এবার বলছে রাজতান্ত্রিক শাসন, এদিকে রয়েছে প্রজাতান্ত্রিক যে রাজ্য, যেটাকে গণসংঘ বলা হয়ে থাকে। রাজতান্ত্রিক রাজ্যের মধ্যে কি বলছে, ষোড়শ মহাজনপদের বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক। এখানে কি হতো, রাজতান্ত্রিক বলতে এখানে রাজার হাতেই সমস্ত ক্ষমতাটা কি থাকতো, ন্যস্ত থাকতো। সমস্ত ক্ষমতা, সব ক্ষমতা কার কাছে থাকতো, রাজার কাছে থাকতো, এবং বংশানুক্রমিক ভাবে কিন্তু শাসন কার্যটা সেখানে আর কি পরিচালিত হতো। অর্থাৎ বংশ পরম্পরার উপর ভিত্তি করে কি হতো যে এইখানের আর কি শাসনটা পরিচালিত হতো। অর্থাৎ রাজা, তারপর কি হবে রাজার ছেলে, তারপর তার ছেলে, এরকম ভাবেই কি হচ্ছে একটা বংশ পরম্পরায় বা বংশানুক্রমিক ভাবে কিন্তু শাসন কার্যটা আর কি পরিচালিত হতো। ঠিক আছে, এটাই রয়েছে রাজতান্ত্রিক রাজ্যের মধ্যে। উদাহরণ হিসেবে মগধ, কোশল, বৎস, অবন্তী, অঙ্গ, কাশী ইত্যাদি কিন্তু রয়েছে। এই যে এই নামগুলি উদাহরণ হিসেবে বললাম, এগুলা কিন্তু এক একটা যে মহাজনপদের কিন্তু নামগুলি, 16টা যে ষোড়শ যে মহাজনপদ রয়েছে তারা কিন্তু এদের মধ্যেই এক একটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর রয়েছে প্রজাতান্ত্রিক রাজ্য কোনটা, যেটাকে বলা হচ্ছে কয়েকটি মহাজনপদে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এখানে জনগণ অভিজাতদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য পরিচালনাটা কিন্তু করে থাকতো। তাহলে এই যে রাজতান্ত্রিক রাজ্য, এটার মানে কি ছিল, এখানে কি হতো, রাজার হাতেই সমস্ত ক্ষমতাটা কিন্তু ন্যস্ত থাকতো। আর এই প্রজাতান্ত্রিক রাজ্যের মধ্যে কি বলা হচ্ছে, কয়েকটি মহাজনপদ গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, যেখানে কি হচ্ছে যে জনগণ বা অভিজাতদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা কি হচ্ছে রাজ্যটা পরিচালনা কিন্তু করছে। এটাই হচ্ছে পার্থক্য রাজতান্ত্রিক রাজ্যের মধ্যে আর প্রজাতান্ত্রিক রাজ্যের মধ্যে। রাজতান্ত্রিক রাজ্যের মধ্যে কি বলা হচ্ছে, রাজার হাতেই যেখানে সমস্ত ক্ষমতাটা ন্যস্ত থাকছে। প্রজাতান্ত্রিক রাজ্যের মধ্যে কি হচ্ছে, যেখানে জনগণ বা অভিজাতদের দ্বারা কি করছে, নির্বাচিত কোনো প্রতিনিধিরা কি করছে, যে রাজ্যটা পরিচালনা করছে। এখানের উদাহরণ হিসেবে কার কথা বলা যায়, এই ব্রিজির কথা কিন্তু বলা যায়, বা যেটাকে বজ্জি বলা হচ্ছে, এবং মল্ল, এই দুটার কিন্তু কথা আর কি উল্লেখ করা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, নেক্সট এবার রয়েছে মহাজনপদগুলির বিস্তারিত পরিচয়। মানে এখানে মূলত যে বিষয়টা, এই যে 16টি যে মহাজনপদ রয়েছে, এই 16টি মহাজনপদের যে বিস্তৃত যে পরিচয়টা আছে সেটা, এখানে তাদের অবস্থান, রাজধানী এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখতে পারবো বা জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে মগধ, এবং শেষ পর্যন্ত কিন্তু এই মগধটাই আর কি কিন্তু টিকে ছিল। ঠিক আছে, আচ্ছা, মগধের রাজধানী কোথায় ছিল, যেটা ছিল প্রথম দিকে রাজগৃহ, পরে যেটা হয়েছিল সেটা হয়েছিল পাটলিপুত্র। ঠিক আছে, তারপরে তার অবস্থান কোথায় ছিল, এটা ছিল দক্ষিণ বিহার। এটার বৈশিষ্ট্য কি আছে মগধের, দেখো, এটি ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য। এই যে ষোড়শ মহাজনপদ, এই 16টি মহাজনপদের মধ্যে বা ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে যে শক্তিশালী রাজ্য সেটা ছিল কিন্তু এই মগধ। ঠিক আছে, বিম্বিসার ও অজাতশত্রুর মতো রাজাদের অধীনে এর একটা ব্যাপক কিন্তু বিস্তার ঘটেছিল। বিম্বিসার এবং অজাতশত্রুর যখন রাজা এই সমকালীন যে রাজারা ছিল, এদের অধীনে কিন্তু এই মগধের একটা ব্যাপক যে বিস্তার ঘটেছিল। নেক্সট রয়েছে হচ্ছে কোশল। কোশলের রাজধানী কি রয়েছে, কোশলের রাজধানী হচ্ছে শ্রাবস্তী ও অযোধ্যা। ঠিক আছে, এটার অবস্থান কোথায়, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। এটি একটি বিশাল রাজ্য ছিল। রাজা প্রসেনজিৎ ছিলেন এখানকার বিখ্যাত শাসক এবং মগধের অন্যতম কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, 3 নম্বরে কোন মহাজনপদ রয়েছে, সেখানে রয়েছে হচ্ছে অবন্তী। এটার রাজধানী কোথায় ছিল, উজ্জয়ন ও মাহেশমতি। এটার অবস্থান, এটা হচ্ছে মধ্যপ্রদেশের মালবে কিন্তু রয়েছে, মধ্যপ্রদেশ যেটা আছে সেখানে এটার অবস্থান। লোহা উৎপাদনের অত্যন্ত সমৃদ্ধ ছিল। এই যে অবন্তী যেটা রয়েছে, এটা কিন্তু লোহা উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ ছিল। রাজা প্রদত্তের শাসন আমলে এটি একটি শক্তিশালী রাজ্য হিসেবে কিন্তু আত্মপ্রকাশ আর কি করেছিল। ঠিক আছে, এখানে এই স্লাইডের মাধ্যমে গেল মূলত যে 3টি মহাজনপদ সম্পর্কে, আরো কিন্তু 13টি মহাজনপদ সম্পর্কে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বরে রয়েছে, দেখো 4 নম্বরে রয়েছে হচ্ছে অঙ্গ। ঠিক আছে, অঙ্গর রাজধানী কি ছিল, চম্পা, এবং এটার অবস্থান কোথায় ছিল, পূর্ব বিহারের যেটা ভাগলপুর। ঠিক আছে, প্রাচীন যুগে এটি বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল। এই যে প্রাচীন যুগটা রয়েছে, সেই প্রাচীন যুগের ক্ষেত্রে এই যে অঙ্গ যেটা ছিল সেটা কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে একটা খুবই মানে বিশাল বড় কেন্দ্র ছিল।
মগধরাজ বিম্বিসার যুদ্ধে অঙ্গরাজ্য দখল করে মগধের অন্তর্ভুক্ত কিন্তু করেছিলেন। অর্থাৎ মগধরাজ যখন আর কি বিম্বিসার যখন ছিলেন মগধরাজ, তখন কি করেছিলেন, যুদ্ধে এই অঙ্গরাজ্যটাকে কি করলো, দখল করে মগধের অন্তর্ভুক্ত কিন্তু করেছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে কাশী। কাশীর রাজধানী কোথায় রয়েছে, বারাণসী। এটার অবস্থান কোথায় রয়েছে, বারাণসী অঞ্চলে। ঠিক আছে, আচ্ছা, প্রথম দিকে এটি অন্যতম শক্তিশালী মহাজনপদ ছিল। পরে কোশল রাজ্যের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর এটি কোশলের অন্তর্ভুক্ত কিন্তু হয়েছিল। তাহলে প্রথম দিকে কি ছিল, এই যে কাশী, এটাও কিন্তু একটা শক্তিশালী আর কি মহাজনপদ ছিল। পরবর্তীতে কি হয়, কোশল রাজ্যের সঙ্গে একটা দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং তারপর কোশলের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে পড়ে কাশী মহাজনপদ। ঠিক আছে, নেক্সট রয়েছে বৎস বা বংশ, যেটাকে মূলত বৎসই কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এই বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী এবং এটার অবস্থান হচ্ছে প্রয়াগ, যেটা এলাহাবাদের কথা বলা হয়েছে। এটা রয়েছে যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এখানকার রাজা উদয়মান বৌদ্ধ ধর্মের একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক ছিলেন। অর্থাৎ বৎস মহাজনপদের যে রাজা ছিলেন সেটা কিন্তু বৌদ্ধ ধর্মের কিন্তু একজন বলা যায় যে পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে হচ্ছে কুরু। 7 নম্বরে রয়েছে কুরু। এটার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ ও হস্তিনাপুর। এটার অবস্থান ছিল হচ্ছে দিল্লি ও মিরাটে। ঠিক আছে, মহাভারতে কুরু রাজবংশের ব্যাপক উল্লেখ রয়েছে। এই মহাভারতের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, কুরু যে নামক যে রাজবংশটা রয়েছে এটার কিন্তু একটা ব্যাপক আমরা উল্লেখ লক্ষ্য করতে পারি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এর রাজনৈতিক গুরুত্ব কিন্তু কিছুটা আর কি হ্রাস পেয়ে যায়। অর্থাৎ পরবর্তীতে এর রাজনৈতিক আগে এর রাজনৈতিক গুরুত্বটা কিন্তু অনেক ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর পর কি হয়, এই যে কুরুর যে রাজনৈতিক গুরুত্ব সেটা কিছুটা হলেও কিন্তু হ্রাস পেয়েছিল। নেক্সট রয়েছে হচ্ছে পাঞ্চাল। পাঞ্চালের রাজধানী রয়েছে হচ্ছে অহিচ্ছত্র ও যে কাম্পিল্য। এটার অবস্থান রয়েছে গঙ্গা যমুনার দোয়াব। ঠিক আছে, রাজ্যটি উত্তর ও দক্ষিণ দুটি অংশে বিভক্ত ছিল। মহাভারতের দ্রৌপদী এই পাঞ্চাল দেশেরই রাজকন্যা ছিলেন। তাহলে কি এই যে পাঞ্চাল, এই রাজ্যটা কি উত্তর এবং দক্ষিণের দুটি অংশে বিভক্ত ছিল। মহাভারতের যে দ্রৌপদী রয়েছে তিনি কিন্তু এই পাঞ্চাল দেশের রাজকন্যা ছিলেন। ঠিক আছে, তারপরে রয়েছে হচ্ছে শূরসেন। শূরসেনের রাজধানী কোথায় ছিল, মথুরায় ছিল। এটার অবস্থান কোথায় ছিল, মথুরা অঞ্চলে ছিল। এটার বৈশিষ্ট্য কি রয়েছে, বলছে যমুনা নদীর তীরে অবস্থিত এই রাজ্যটি যদু বংশ এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে কিন্তু পরিচিত হয়ে আছে বা পরিচিত কিন্তু হয়ে আছে। টোটাল কি বললাম, 16টা কিন্তু মহাজনপদ রয়েছে। ঠিক আছে, ষোড়শ মহাজনপদ যাকে বলা হচ্ছে। আচ্ছা, তারপরে 10 নম্বরে কি রয়েছে দেখো, 10 নম্বরে রয়েছে হচ্ছে মৎস্য। মৎস্যের রাজধানী কোথায় ছিল, এটা ছিল হচ্ছে বিরাটনগরে এবং এটার অবস্থান কোথায় ছিল, রাজস্থান, যেটা জয়পুর রয়েছে সেখানে। এটার বৈশিষ্ট্য, কুরু ও শূরসেন রাজ্যের পশ্চিমে অবস্থিত ছিল। মহাভারতের পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস এখানেই কিন্তু কাটিয়েছিলেন। ঠিক আছে, এই যে মৎস্য, এটার সাথে আমরা কি দেখতে পাচ্ছি, মহাভারতের পাণ্ডবদের একটা পরিচয় পেয়ে থাকছি। তারপরে রয়েছে চেদি। এটার রাজধানী ছিল শুক্তিমতি। ঠিক আছে, চেদি এটার রাজধানী ছিল শুক্তিমতি। এটার অবস্থান ছিল বুন্দেলখণ্ড। যমুনা নদীর কাছাকাছি অঞ্চলে অবস্থিত ছিল। মহাভারতের বর্ণিত যে রাজা শিশুপাল এই চেদি রাজ্যের কিন্তু অধিপতি ছিলেন। তাহলে এই যে মহাভারত, এই যে মহাজনপদগুলো দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে, একাধিক ক্ষেত্রে আমরা কিন্তু মহাভারতের বিভিন্ন তথ্য কিন্তু উল্লেখ পাচ্ছি। ঠিক আছে, নেক্সট রয়েছে অশমোক। অশমোকের রাজধানী ছিল পোতালি বা পোদানা। এটার অবস্থান ছিল গোদাবরী উপত্যকার। এটার কি ফিচার্স বা এটার কি বৈশিষ্ট্য রয়েছে বলেছে দেখো, এটি ছিল দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজনপদ। এই যে অশমোক যেটা ছিল, এটার একটা যদি স্পেশাল ফিচার্সের কথা বলি বা বিশেষ বৈশিষ্ট্যর কথা বলি, সেটা ছিল এটা হচ্ছে দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল। তাহলে বিভিন্ন মহাজনপদের কথা জানতে পারছি, কিন্তু দক্ষিণ ভারতের যে একমাত্র মহাজনপদ ছিল সেটা ছিল কিন্তু এই অশমোক। ঠিক আছে, আচ্ছা, বাকি 15টি রাজ্য কিন্তু উত্তর ভারতেই অবস্থিত ছিল। অর্থাৎ বাকি যে মহাজনপদগুলি রয়েছে তার মধ্যে থেকে এটা কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা এটার দিকে কেন ফোকাসটা বিশেষ করে যাবে, কারণ বাকি 15টি যে মহাজনপদ সেগুলো ছিল কিন্তু উত্তর ভারতের। এই যে অশমোকটা রয়েছে এটাই কিন্তু মূলত ছিল কোথায়, দক্ষিণ ভারতের কিন্তু ছিল। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন মহাজনপদগুলি রয়েছে। দেখো 13 নম্বরে কি রয়েছে, 13 নম্বরে মূলত রয়েছে যে গান্ধার।
এটার অবস্থান রাজধানী যেটা ছিল সেটা ছিল হচ্ছে তক্ষশিলায়, আর বর্তমান অবস্থান যেটা রয়েছে সেটা হচ্ছে পেশোয়ার ও আফগানিস্তান। এটার বৈশিষ্ট্য হচ্ছে গান্ধার বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল। এই গান্ধারটাও কি হবে, ব্যবসা বাণিজ্য বা যে বাণিজ্যটা রয়েছে সেটার ক্ষেত্রে একটা বড় কেন্দ্র ছিল। এর রাজধানী ছিল তক্ষশিলা, প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে কিন্তু যে জগৎ বিখ্যাত আর কি কিন্তু ছিল। নেক্সট দেখো 14 নম্বরে রয়েছে কম্বোজ। এটার রাজধানী ছিল রাজপুর। এটার বর্তমান অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম কাশ্মীরে। গান্ধার রাজ্যের সংলগ্ন অঞ্চল নিয়ে কম্বোজ গঠিত ছিল এবং প্রাচীনকালে এই রাজ্যটি উন্নত মানের ঘোড়া পালনের জন্য কিন্তু বিখ্যাত ছিল। তাহলে প্রাচীন কালটা যে ছিল সেই প্রাচীন কালে এই কম্বোজটাই কি ছিল, যে উন্নত মানের ঘোড়া পালনের জন্য কিন্তু বিখ্যাত আর কি ছিল। লাস্টের দুটো কি রয়েছে দেখো, একটা রয়েছে হচ্ছে ব্রিজি বা বজ্জি, আর একটা রয়েছে হচ্ছে মল্ল বা মালব। ব্রিজি বা বজ্জির রাজধানী ছিল কোথায়, বৈশালী। এটার বর্তমান অবস্থান হচ্ছে উত্তর বিহার। এটার বৈশিষ্ট্য কি রয়েছে বলেছে, এই 8টি উপজাতি, যেমন বলেছে দেখো লিচ্ছবি, বিদেহ এবং গ্যাত্রিক, এটার হচ্ছে একটি শক্তিশালী সমবায় বা সংঘ ছিল এবং এটি হচ্ছে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। ঠিক আছে, আচ্ছা, তার রাজধানী এবার নেক্সট হচ্ছে মল্ল বা মালব। এটার রাজধানী ছিল কোথায়, কুশীনগর বা বাবা। এটার বর্তমান অবস্থান রয়েছে হচ্ছে গোরক্ষপুর। ঠিক আছে, এটিও একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। মল্লদের কি বলছে, রাজধানী কুশীনগরেই গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ বা মৃত্যু লাভ করেছিল। বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে বৌদ্ধ ধর্মে তো মূলত গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, যেমন গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনিষ্কাণ, নির্বাণ লাভ, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এই সমস্ত বিষয়গুলো। তো এই যে মল্ল বা মালব যেটা রয়েছে সেটাতে কি হচ্ছে, যে এই মল্লদের রাজধানী কুশীনগরে গৌতম বুদ্ধ কিন্তু মহাপরিনির্বাণ, অর্থাৎ গৌতম বুদ্ধের যে মৃত্যু হয়েছিল সেটাকে ডাইরেক্টলি ইতিহাসের পাতায় মৃত্যু না বলে সেই ঘটনাকে মহাপরিনির্বাণ কিন্তু বলা হয়ে থাকে। তো সেটাই গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিল কিন্তু এই মল্লদের রাজধানী কুশীনগরে। ঠিক আছে, মূলত এই বিষয়গুলো রয়েছে কিন্তু যে 16টি মহাজনপদ বা ষোড়শ মহাজনের পদের মধ্যে। আসলে ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়, কয়টি 16টি যে মহাজনপদ রয়েছে তাদের রাজধানীর নাম, তাদের অবস্থান কোথায় আছে, তাদের ক্ষেত্রে কিছু প্রত্যেকটা মহাজনপদের ক্ষেত্রে কি বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা এক এক করে কিন্তু আলোচনা করেছি। লাস্টে যেটা রয়েছে মগধের উত্থান এবং হচ্ছে সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ কি করে এই ষোড়শ মহাজনপদগুলির পরবর্তী ধাপের মাধ্যমে মগধের উত্থান হলো, সাম্রাজ্য বিস্তার হলো, এই বিষয়টা একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলেছে দেখো, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকতো, অর্থাৎ দ্বন্দ্ব, বিবাদ, যুদ্ধ, এই সমস্ত বিষয়গুলি এই 16টি মহাজনপদ কি হচ্ছে, তাদের মধ্যে এক এক সময় নানা সময় প্রায়শই কি দেখা যেত, যুদ্ধ লেগে আছে, দ্বন্দ্ব লেগে আছে। ঠিক আছে, আচ্ছা, শেষমেশ পর্যন্ত মগধ, কোশল, বৎস এবং অবন্তী এই 4টি শক্তিশালী রাজ্য কিন্তু টিকে থাকে। তাহলে কি হচ্ছে, এই যে 16টি মহাজনপদ, এদের মধ্যে দ্বন্দ্ব, যুদ্ধ, বিবাদ, এই সমস্ত কিছু চলতেই থাকে, লাস্ট অব্দি শেষ পর্যন্ত গিয়ে কি হয়, 4টা কিন্তু এই জনপদ আর কি বেঁচে থাকে, সেটা হচ্ছে মগধ, কোশল, বৎস এবং অবন্তী। ঠিক আছে, এই 4টি শক্তিশালী রাজ্য কিন্তু লাস্ট অব্দি টিকে থাকে। পরবর্তীতে হর্ষাঙ্ক বংশের রাজা বিম্বিসার এবং অজাতশত্রুর নেতৃত্বে মগধ যে অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। অর্থাৎ কি হলো, প্রথমত 16টি মহাজনপদের মধ্যে তাদের মধ্যে দেখা যেত প্রায়শই বিবাদ লেগে আছে, প্রায়শই দ্বন্দ্ব লেগে আছে, প্রায়শই যুদ্ধ হচ্ছে। তো শেষ অব্দি কারা টিকলো, আমি বললাম 4টা টিকেছিল, মগধ, কোশল, বৎস এবং অবন্তী, এই 4টা টিকলো। এবং তারও পরবর্তীতে কি হলো, এই 4টার মধ্যেও বিভিন্ন দ্বন্দ্ব, বিবাদ, যুদ্ধের মাধ্যমে লাস্টে গিয়ে একটা মহাজনপদ টিকেছিল, সেটা ছিল কিন্তু এই মগধটাই। অর্থাৎ 16টি মহাজনপদের মধ্যে লাস্ট অব্দি একটা টিকেছিল, সেটা ছিল মগধ। ঠিক আছে, আচ্ছা, এবার মগধ কেন টিকেছিল, কারণ 16টি মহাজনপদ ছিল। 16টি মহাজনপদগুলির মধ্যে কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মহাজনপদের মধ্যে যুদ্ধ লাগলো, দ্বন্দ্ব হলো, বিবাদ লেগে থাকলো, তো শেষ অব্দি মগধ কেন জিতলো বা মগধ কেন টিকে থাকলো, তার পেছনেও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে বা অনেকগুলি কিন্তু কারণ রয়েছে। কি রয়েছে দেখো, মূলত মগধের ভৌগোলিক অবস্থান খুবই ভালো ছিল,
গঙ্গা নদীপথে বাণিজ্য ছিল, খনিজ লোহার প্রাচুর্য ছিল, শক্তিশালী সামরিক বাহিনী মগধের উত্থানের প্রধান কারণ ছিল। তাহলে মগধের এই যে উত্থান হলো, এতগুলোর মধ্যে থেকে মগধ যে লাস্ট অব্দি টিকে থাকলো, তা এমনি এমনি তো টিকে থাকেনি, তার পেছনে বিভিন্ন কারণ ছিল। প্রথম কারণ ভৌগোলিক অবস্থান, দ্বিতীয় কারণ যে বাণিজ্য, তৃতীয় কারণ লোহার প্রাচুর্য, চতুর্থ কারণ হচ্ছে শক্তিশালী যে সামরিক বাহিনী ছিল। এই সমস্ত কারণেই কিন্তু কি হলো, মগধের উত্থানগুলো কিন্তু ঘটেছিল। ঠিক আছে, বাকি রাজ্যগুলিকে গ্রাস করে মগধ সমগ্র উত্তর ভারতে কি করলো, এক বিশাল সাম্রাজ্যটা কিন্তু গড়ে তুলেছিল। ঠিক আছে, তাহলে এই যে এতগুলো মহাজনপদের মধ্যে থেকে কি করে মগধের উত্থানটা হলো, সেটা নিয়েই কিন্তু মূলত এই স্লাইডটার মাধ্যমে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে দেখো ষোড়শ মহাজনপদ কি এবং এটার মধ্যে কোন কোন মহাজনপদগুলি রয়েছে, তাদের রাজধানী কি রয়েছে, তাদের অবস্থান, তাদের কিছু বৈশিষ্ট্য, মগধ লাস্ট অব্দি কেন টিকে থাকলো, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ছোট ছোট করে ধাপে ধাপে কিন্তু আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন যেটা রয়েছে